আপু, জীবনে বাইচা থাকলে মেয়েদেরকে কখনো বিশ্বাস করব না। তুমি আমার কাহিনীটি শুনলে বুঝতে পারবা একটা মেয়ে আমাকে কিভাবে ঠকাইছে। এমন ভাবেই ঠকাইছে যে পুরো সারপ্রাইজ ভাবে ঠকাইছে। আজকে একটা ভাইয়া তার লাইফ স্টোরি শেয়ার করেছে সিলেট থেকে। সে লিখেছে, আপু, একটা মেয়েকে আমি অসম্ভব ভালোবাসতাম। মেয়েটার পিছনে আমি 1 বছর সময় দিয়েছি। 1 বছর পর্যন্ত তার পছন্দের সব খাবার, তার পছন্দের সব কিছু করতাম, তাকে ইমপ্রেস করতাম। ইমপ্রেস করতে করতে একটা পর্যায়ে আমার প্রেমে তাকে আমি ফেলছি। অ্যান্ড তার প্রেমে তো আমি অনেক আগে থেকে হাবুডুবু খেয়ে আছি। তবে আমাকে আমার মা একটা কথা বলেছে, দেখ বাবা, কোনো মেয়ের পিছনে তুই ঘুরিস না, টাকার পিছনে ঘুর, দেখবি তোর লাইফটা অনেক সুন্দর যাবে। আমার বাবা মা তো আর অত গরিব না, তাদের অনেক টাকা পয়সা আছে। এই কারণে ভাবলাম আমি আস্তে ধীরে ইনকাম করলেও হবে। এখন আমার আবেগের বয়স, একটু আবেগের বয়সে আবেগের মতোই চলি। আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার একটা বোন আছে, তাকে বিয়ে দিয়ে ফেলছে। আমি আমার বাবাকে একটা সময় জোর করি আমাকে একটা দামি বাইক কিনে দিতে হবে। আমার বাবা আমাকে বলতেছে, পারবো না, তুই তোর নিজের টাকায় কেন। কিন্তু আমার বাবাকে আমি জোর জবস্তি করে আমি একটা বাইক কিনছি 3 লাখ টাকা দিয়ে। কেনার পর এই বাইক নিয়ে সবসময় আমি ঘোরাফেরা করি, নিজের একটা ভাবসাব নিয়ে বেশ ভালোই আছি। একটা মেয়েকে তো পটাইলাম, 1 বছর পর্যন্ত মেয়েটার জন্য অনেক কিছু করলাম। যাই হোক, মেয়েটা যখন আমাকে বলছে ভালোবাসে, আমি যখন বলছি ভালোবাসি, এরপর থেকে দুজন দুজনের প্রেমে তো হাবুডুবু খাচ্ছি। ওকে নিয়ে অনেক জায়গায় ট্যুর দিতাম, অনেক জায়গায় ঘুরতে যেতাম, প্রচুর প্রচুর ঘুরতাম। ওর জন্য আমি অনেক অনেক টাকা পয়সা খরচ করছি। ভাবছিলাম আমি ওরে পাবো, কিন্তু লাস্ট টাইম ও আমাকে এত বড় সারপ্রাইজ দিবে আমি তা কখনো কল্পনাই করিনি। আমি আর ও ঘুরতে গেছি বহু জায়গায়। ইভেন ওর সাথে আমি একটা রোমে পর্যন্ত থেকেছি। আমরা দুজন সাজেক গিয়ে 4 দিন ছিলাম, কক্সবাজার গিয়ে 3 দিন ছিলাম। আমাদের এরকম এরকম ট্যুর ছিল। ওর পরিবারকে মিথ্যা কথা বলে ফ্রেন্ডের বাসায় যাবে বলে ও আমার সাথে ঘুরতে যেত। আমিও অনেক আনন্দের মধ্যে ছিলাম। যে মেয়েটা আমাকে দেহ দিয়েছে, যে মেয়েটা আমাকে মন দিয়েছে, সেই মেয়েটার জন্য আমি সব কিছু করতে পারবো। যদি তাকে বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয়, আমি তাকে তাই করব। আমি জানি সে বুঝেছে আমি তাকে কতটা ভালোবাসি। আসলে যখন একটা মানুষ বুঝে যায় একটা মানুষকে বেশি বেশি ভালোবেসে ফেলছে, ঠিক তখন মানুষটা না আর পাত্তা দেয় না। আমি তাকে ভালোবাসি, তো এ কারণেই সে আমাকে বুঝাই দিল সবাইকে ভালোবাসতে হয় না। তবে আমি এখন কথাগুলো রিল্যাক্সলি বলতেছি। তবে আমি নেশার জগৎ থেকে বেরিয়ে আসছি প্রায় আজকে 1 মাস হচ্ছে। যাই হোক, মেইন টপিকটা আমি আপনাকে বলি। অতঃপর তার সাথে আমার 3 বছর রিলেশনশিপ থাকার পরবর্তীতে ও আমাকে একদিন হুট করে বলে, তোর সাথে আমার ব্রেকআপ। এটা কি মগের মূল্য কথা নাকি যে তুমি বললা ব্রেকআপ, আমিও বলবো ব্রেকআপ? ব্যাপারটা তো এইরকম না, তাই না? শোনো, তুমি দুষ্টামি ফাজদামি করবা না, চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। এত কিছু করার পর তুমি অন্য একটা ছেলের কাছে যাবা, তোমার মন কিভাবে দিবে বলো তো? পরে বলতেছে, আমার মন দিবে, 1000 বার দিবে, 100 বার দিবে, তুমি শুধু একটু ওয়েট করো, তুমি দেখতেই পারবা। আমি তার কথাগুলো শুনতে শুনতে অনেক সিগারেট খাচ্ছি, ড্রিঙ্ক করতেছি, আমার কিছু ভালো লাগতেছে না। আর লাস্ট টাইম সে আমাকে বলতেছে, নভেম্বরের 10 তারিখ আমার হলুদ, 11 তারিখ আমার বিয়ে, 12 তারিখ আমি আমার শ্বশুর বাড়িতে ফাইনালি চলেই যাব, 12 তারিখ ফাইনালি আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। এই কথা শোনার পর আমি দুষ্টামি ফাজলামি করতেছি, ভাবলাম ও দুষ্টামি করতেছে, কিন্তু না। 10 তারিখ ও আমাকে ইনভাইট করেছে নভেম্বরের। আমি নভেম্বরের 10 তারিখ ওর বাসায় গেলাম। বাই দ্য ওয়ে, এটা 2023 সালের কাহিনী। আমি যাওয়ার পর দেখতেছি বাড়িটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর 2টা স্টেজ সাজানো হয়েছে, তার মধ্যে তার নামটা লেখা। আমি কান্না করতে করতে বলতেছি, আসলেই ওর বিয়ে? ও আমাকে আসলেই বাজেভাবে ঠকাচ্ছে। অ্যাট লাস্ট টাইম যখন আমি দেখলাম ও হলুদ একটা শাড়ি পরে স্টেজে ছবি উঠাচ্ছে, তখন আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি গিয়ে দেখতেছি যে স্টেজের আশেপাশে তেমন একটা লোকজন নাই। আমি ওর মুখে ইচ্ছা মতে হলুদ দিছি। হলুদ দিয়ে আমি ওরে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে আমি চলে আসছি। থাপ্পড়টা দিয়েছি, ওর একটা বড় ভাই দেখছে, আমাকে ধরতে চাইছে, কিন্তু আমারে ধরতে পারে নাই। আমি বাইক টান দিয়ে চলে আসছি। অতঃপর আমার ভালোবাসার মানুষকে যখন জিজ্ঞেস করছে তার ওই ভাইটা, তখন বলতেছে ও আমার সাথে ফাজলামি করছে, ও কথাটা কাটাই ফেলছে। আমি তো আর কি, বিয়ে বাড়ি থেকে আসার পর আমার মদ গাঁজা নেশার জগতে আমি ঢুকে গেলাম। কিভাবে পারলো ও আমার সাথে এত বড় ছলনাময়ী কাজটা করতে? ও
ও বিয়ে করে অতঃপর শ্বশুর বাড়িতে চলে গেল, আমাকে সারপ্রাইজ দিল 10 তারিখ নভেম্বরের। এরপর আমি যখন এগুলো ভাবতেছি তখন আমি আমার নিজের মনকে সামলাতে পারছি না। বিগত 6 মাস পর্যন্ত আমি আমার দিন কাল রাত সব কিছু নেশার জগতে কাটাইছি। 6 মাস পর আমার বাবা মা আমাকে বের করে দিছে ঘাট ধাক্কা দিয়ে, কারণ আমার বাবা মা সহ্য করতে পারতেছে না আমার এই অত্যাচার, আমার এই বাজে অবস্থা। বাবা মায়েরও তো একটা ধৈর্য ক্ষমতা আছে। এর পরবর্তীতে আমি ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম একটা হোটেলে। ওই হোটেলে আমি বেশ কিছুদিন ছিলাম। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে চলে যাব। অ্যাট লাস্ট টাইম আমি প্রবাসে চলে আসছি সৌদি আরবে। এখন কাজকর্ম করছি, টাকা পয়সা ইনকাম করছি, দিন যাচ্ছে। মাস শেষে প্রায় 10,000 টাকার মতো সিগারেটে আমার লাগে, আর বাদ বাকি খরচ তো বাদে দিলাম। ইনকাম করছি আর ওড়াচ্ছি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। তবে আমার ভালোবাসার মানুষটা তার হাজবেন্ডের সাথে বহুত ভালো আছে, অনেক অনেক ভালো আছে। যে ভালো থাকাটা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি খবর নিয়েছিলাম বেশ কিছুদিন। তবে সে জানে আমি নেশার জগতে ছিলাম 6 মাস। তবে সে এটাও জানে দুঃখ কষ্ট নিয়ে দূর প্রবাসে পাড়ি দিয়েছি। তবে আমি তার উদ্দেশ্যে আজকের স্টোরির মধ্যে বলে যাব, আমাকে তুমি বাজেভাবে ঠকাইছো না। দেখবা এই দুনিয়াতে তুমি সাজা পাও আর না পাও, ওপারে গেলে তুমি ঠিকই সাজাটা পাবা। আরেকটা কথা মাথায় রেখো, আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। ভালো থেকো তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে। তবে একটি কথা কি জানো, তোমার সাথে যতগুলো রাত কাটিয়েছিলাম ততগুলো রাত যখন আমি ভাবি ঠিক ততবারে আমি সিগারেট ধরাই। যতবার তোমার কথা ভাবি ততবার আমি সিগারেট ধরাই, আর ড্রিঙ্ক করতে করতে নিজের মাথা আচারতে আচারতে একটা কথাই বলি, আমার কি এমন অপরাধ ছিল? আমার তো কোনো অপরাধ ছিল না। আমি তো তাকে মনে প্রাণে ভালোবাসছিলাম, আমার তো কোনো অপরাধ ছিল না। তবে আমি আমার জীবন নিয়ে অনেক সুখে থাকবো, কথাটা তুমি মাথায় রেখো। আর আমার এই স্টোরিটা যখন তুমি শুনবা, আর যখন এই স্টোরিটা তুমি শুনবা তখন তুমি তোমার কানে একটা হেডফোন লাগিয়ে নিও। কারণ তখন যদি তোমার হাজবেন্ড বা তোমার বাচ্চা কাচ্চা বা তোমার শ্বশুরবাড়ির লোকজন কেউ শুনে, তখন তারাও বলবে মেয়েটা এত বেয়াদব ছিল, এত খারাপ ছিল। আমি চাই না তোমাকে শ্বশুরবাড়ির লোকজন, তোমাকে তোমার কাছের কেউ খারাপ বলুক। তবে আমি স্টোরির মধ্যে লাস্ট টাইম একটা কথা বলে যাব, আপনাদেরকে একটা কথা বলবো, যার স্টোরি আজকে আমি শেয়ার করছি তাকে আমি মনে প্রাণে এখনো ভালোবাসি। আমি জানি আমার স্টোরিটি শোনার পর আপনাদের কাছে খারাপ লাগবে, তবে মেয়েটাকে গালি দিবেন না। মেয়েটাকে আমি কখনো গালি দেইও নাই। শুধুমাত্র কষ্ট যখন পাই তখন সিগারেটের ধোঁয়ায় সেই কষ্টগুলো উড়িয়ে দেই। আমি যদি রং কিছু বলে থাকি, আপনাদেরকে কষ্ট দিয়ে কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন আপনারা। আপু তুমি আমার স্টোরিটা টাইমলাইনে তুলে ধরবা। ও মাই গড, জাস্ট আমি স্টোরির লাইনগুলো পড়ছিলাম আর আমার কেমন যেন লাগতেছিল। একটা মানুষ কতটা কষ্ট পেলে এরকম কথা বলতে পারে? একটা মানুষ কতটা কষ্ট পেলে তার প্রিয় মানুষের উদ্দেশ্যে লাস্ট টাইম এতগুলো কথা বলে যেতে পারে? আপু তুমি না সত্যি অনেক লাকি একজন পার্সন। তুমি ভাইয়াটির এত ভালোবাসা পাইছো যে লাস্ট টাইম সে বইলা যাচ্ছে যাতে তোমারে কেউ দোষী না বলে, যাতে তোমারে কেউ খারাপ না বলে। আপু তুমি অনেক লাকি, কেউ একজন তোমাকে এখনো অনেক ভালোবাসে।